দর্শক স্বাগত একাত্তর জার্নালে। আপনাদের সাথে আছি আমি নুসরাত জাহান। একাত্তর জার্নালে আমরা সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত এই অনুষ্ঠানে খবরের নানা রকম বিশ্লেষণ করে থাকি। পত্রপত্রিকা, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া এবং নিউজ পোর্টালে যে সকল খবর শিরোনাম হয়ে থাকে সেগুলোই আমরা আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি। আর সেই খবরের সাথে যুক্ত মানুষদের আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা সেসব খবরের গভীরে ঢোকেন। দর্শক, আজকে আমাদের সাথে আছেন ডিবিসি নিউজের সম্পাদক লোটন ইকরাম। আপনাকে স্বাগত একাত্তর জার্নালে। আমাদের সাথে আরও গেস্ট থাকবেন এবং পর্যায়ক্রমে তারা আমাদের সাথে যুক্ত হবেন। আমরা এবার আলোচনায় যেতে চাই। আমাদের সাথে যুক্ত হবেন বিরোধী দলীয় সাবেক চিফ হুইপ এবং বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, এবং সেই সাথে আমাদের সাথে থাকবেন প্রধান সমন্বয়কারী গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকি। এবং সেই সাথে আছেন আমাদের সাথে লোটন ইকরাম, সম্পাদক ডিবিসি নিউজের। আপনাকে স্বাগত। এবং সেই সাথে জনাব জয়নুল আবদিন ফারুক, আপনাকে আমরা দেখতে পাচ্ছি। আপনাকেও ধন্যবাদ একাত্তর জার্নালে যুক্ত হওয়ার জন্য। আমরা আজকে আসলে জনগণের নির্বাচন ভাবনা নিয়ে একটা জরিপ হয়েছে। এই বিষয়ে যদি আমরা একটু যাই, প্রথমেই যে 94% মানুষ মনে করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা ভোট দিতে যাবেন, এবং 86% মানুষ মনে করেন তারা ফেব্রুয়ারিতে নির্বাচনের পক্ষে। অর্থাৎ আমরা যদি দেখি, বড় একটা অংশই আসলে ফেব্রুয়ারিতে নির্বাচন চায়। আপনারাও এই পক্ষেই আসলে বলছেন। আপনারা বলছিলেন যে যত তাড়াতাড়ি নির্বাচন হবে ততই জনগণের জন্য ভালো। এই জরিপ বিষয়ে যদি আপনার মতামত একটু বলেন। একাত্তর জার্নাল আপনাকে উপস্থাপক এবং যিনি আপনার পাশে বসে আছে অত্যন্ত প্রিয় ব্যক্তি, এর কয়েকদিন আগেও আমি লোটন আকরামের সাথে এই জার্নালে সম্পৃক্ত হয়েছিলাম। আজকে আবার ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আর একজন বিজ্ঞ রাজনীতিবিদ আমার সাথে আছেন, উনি আমার চেয়ে অনেক ভালো বলতে পারবেন। আসলে দেশের চলমান যে রাজনীতির সংকট চলছে এখন, এই সংকটটা উত্তরণের একটি মাত্র পথ হলে নির্বাচন। সে নির্বাচন নিয়ে তো আপনি বলেছেন যে 12 কোটি ভোটার, আপনার প্রায় 19 কোটি মানুষ, সবার মধ্যেই একটা শঙ্কা সৃষ্টি হচ্ছে। ইদানিংকালে কিছু রাজনৈতিক দল বিভিন্ন কর্মসূচি নিয়ে যেসব সড়কে রাজপথে কর্মসূচি দিচ্ছেন, এই জন্য কিছুটা সংশয় শঙ্কা অনেকে ভাবছেন। তারই মধ্যে আজকের এই যে আপনারা যে রিপোর্টটা পেশ করেছেন, 96-87% যে মানুষ ভোট চায় এবং ভোট দিতে তারা যেতে চায়, এই বিষয়গুলো আসলে মানুষের কাছে আজকে একটা ভালো নিউজ হিসাবে আমি মনে করি আজকে প্রকাশিত হয়েছে। এটাতে কিছুটা হলো সংশয় শঙ্কা দূর হয়েছে। ইতিমধ্যেই প্রধান উপদেষ্টা মহোদয় যে প্রেস সচিব, উনি তো বারবারই প্রতিনিয়ত বলছেন দেশে ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলা হয়েছে, সে নির্বাচন নিশ্চয়ই হবে। দেখেন, সমকালে থাকতে আজকে যে লোটন ইকরাম, আমি আগেও বলেছি, অত্যন্ত চমকপ্রদ কতগুলো নিউজ উনি করতেন আওয়ামী লীগ আমলে। সেই নিউজগুলো প্রতিনিয়তই বের হতো, কিন্তু অনেক ডিজিডিএফ বা এনএসআর সেই পর্যবেক্ষণে থেকেও উনি সৎসাহস নিয়ে অনেকগুলো লেখা লিখেছেন। একটা লেখা আমার মনে পড়ে, উনি লিখেছিলেন, এই দেশে যদি আমার ভোট আমি দিতে পারি, আমি আমার প্রার্থী বাছাই করতে পারি গণতান্ত্রিক উপায়ে, তাহলে দেশের সুষ্ঠু একটি নির্বাচনের মাধ্যমে সংসদ কায়েম হবে এবং সংসদে এমন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা জনপ্রিয়তা আছে তারা এই সরকার গঠন করবে। সেদিন সেই কথাগুলো কিন্তু এই সরকার, বিদায়ী সরকার হাসিনা ফ্যাসিস সরকার, সেই কথাগুলো রাখেন না। বিদায় 2014-18-24 নির্বাচনের পর দেশে বিরাজমান যে রাজনৈতিক অসন্তোষ সৃষ্টি হয়েছে, গণতন্ত্রের জন্য লড়াই করেছে আবু সাইদ, খোকন যারা প্রাণ দিয়েছে, ওয়াসিম যারা প্রাণ দিয়েছে, অগণিত মানুষ, ছাত্র জনতা 16 বছর ধরে, এবং জুলাই আগস্টে যে রক্ত দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে হাসিনা বিরোধী আন্দোলন সফল হয়েছে। এখন মানুষ কি চায় আপনাদের কাছে? 71 অন্যান্য ইলেকট্রনিক মিডিয়া, পত্রিকা, পোর্টাল, নিউজ, যত কিছুই আপনি বলেন, একজন বেটার সাংবাদিক আমার চোখে, আমার দৃষ্টিতে, একটা অংশ আমার চেয়ে
লোটন আকরাম অনেক ভালো বলতে পারবেন যে দেশে এখন জি, আপনাদের ওনার উপরে কাছে আমরা আসবো আসলে এই বিষয়ে আমরা জানবো। তার ছেড়ে আপনার কাছে একটা কথা তো ছোট শেষ বিষয়ে করতে দেন না, এটাই তো জি, জি, সমস্যা। জি বলেন। না না, আপনি তো মাঝখান দিয়ে কথা বললেন আচ্ছা, তো, আচ্ছা, জি বলেন। আমি আপনি তো শেষ আসলে করেন, তারপর না, আমি আবার আপনার সাথে তো পরবর্তী প্রশ্নে যাব। কথা না না, পরবর্তী প্রশ্ন আমার কথাটা শেষ হলো। আমি তো কি বলতে চাইলাম, আপনি আমার মাঝখান দিয়ে আমাকে একটু বাধা দিলে তো আমি আচ্ছা, ভুলে আচ্ছা। যাই। আমি যেটা বলছিলাম যে আমাদেরকে প্রশ্ন করলে আমাদেরটা একটু শেষ করতে দিয়েন অনুগ্রহ করে। আমরা আসলে নির্বাচন নিয়ে আপনি কথা বলছিলেন যে মানুষ আসলে, দেশের মানুষ আসলে কি চায়? আমারটা ব্যক্তিগত নিয়ে আমি কথা বলছি। আসলে বিষয়টা হলো, আপনি আজকে জার্নালে নির্বাচন নিয়ে কথা হোক, আর সে বিষয়ে যদি আমাকে আরো প্রশ্ন করে, নিশ্চয়ই আমি উত্তর দিব। থ্যাংক ইউ। আচ্ছা, আমরা একটু লোটন ইকরাম, জনাব লোটন ইকরামের কাছে আসি। আপনি যদি কোনো প্রশ্ন করতে চান জনাব জয়নুল আবদিন ফারুককে। আসলে আজকে যে আপনি সাবজেক্টটা নিয়ে আলোচনা করছিলেন যে মানে জরিপ নিয়ে, বাংলাদেশের জরিপগুলো নিয়ে অতীতেও কিন্তু আপনার প্রশ্নবিদ্ধ অনেকগুলো জরিপ বিভিন্ন সময় হয়ে থাকে। বিশেষ করে সরকারের আশীর্বাদ পুষ্ট কোনো প্রতিষ্ঠান যদি জরিপ কার্যক্রম চালায়, সে ধরনের জরিপগুলো বেশিরভাগই আপনার সরকারের অনুকূলে এসে থাকে, মানে জরিপের ফলাফলগুলো। তো এখানে যে জরিপে আমরা যেটা দেখলাম, মানে ৭৮% বেশি মানুষ এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের উপর সন্তুষ্ট। তার মানে আর বাকি থাকে 22%। কিন্তু সেখানে আপনার আওয়ামী লীগের যে বোর্ড, তারা তো এই সরকারের উপর সন্তুষ্ট থাকার কথা না। তাদের বোর্ড তো প্রায় 30-এর উপরে থাকার কথা, তাদের জনসমর্থন যেটা আমরা জানি। তাহলে তো এই জরিপে মানে যেটা আসলো, তাতে তো মানে মনে হচ্ছে মানে এটা মানে সরকারকে খুশি করার জন্য সরকারের পক্ষে জরিপটা আসছে। তো যাক, জরিপটা যেটা বললাম, এই ধরনের মানে বিগত 17 বছরও নানান এই যে আপনার জরিপ দেখলাম, যেগুলো অর্থনৈতিক সেক্টর নিয়ে, বিভিন্ন জনসমর্থন নিয়ে। আমরা বিবিএসের যে জরিপগুলো, অনেক জরিপে আমরা দেখেছি যেগুলো মানে ভুল তথ্য দিয়ে, ভুল ডাটা দিয়ে দেশের মানুষকে মানে বিভ্রান্ত করেছে এবং আমাদের দেশকে অনেক ক্ষতির সম্মুখীন করেছিল সেই জরিপগুলো। তো এবারের এই জরিপ কিছু কিছু মানে যৌক্তিক মানে ডাটা আসছে যে মানে দেশের মানুষ ফেব্রুয়ারিতে নির্বাচন চায়, তারপরে ভোট কেন্দ্রে যাবেন 94%, সব মিলে মোটামুটি এগুলো কিছুটা যৌক্তিক। তো এখানে আসলে জরিপের বিষয় না, এখানে দেশের মানুষ যেটা একটা মানে আপনার একটা গণ অভ্যুত্থানের পরে যে নির্বাচন মানে অন্তর্বর্তীকালীন সরকার আসছে, এই সরকারকে মানুষ আলটিমেটলি একটি অনির্বাচিত সরকারকে বেশি দিন ক্ষমতায় দেখতে চান না। এতে করে মানে দেশের অনেকগুলো প্রবলেম, আইন শৃঙ্খলার অবনতি, অর্থনৈতিক ক্ষতি, অনেক ধরনের প্রবলেম দেখা দিচ্ছে। বিনিয়োগ বাড়তেছে না, বেকারত্ব বাড়তেছে, নানান ধরনের প্রবলেম ক্রিয়েট হচ্ছে। সেক্ষেত্রে মানুষ মানে ফেব্রুয়ারির পরে ভোট যাক, এটা কোনো মানুষই চাওয়ার কথা না। যদি এখানে কোনো স্বার্থান্বেষী মহল বা কোনো দলের যদি স্বার্থ থাকে, কোনো বা সরকারের ভিতর বা দেশি বিদেশি যদি কোনো ষড়যন্ত্র থাকে, সেক্ষেত্রে হয়তো নির্বাচন দেরিতে করার মানে ষড়যন্ত্র করতে পারে, যেটা ইতিমধ্যে বিভিন্ন দলের নেতারা কিন্তু ইঙ্গিত করতেছেন। নানান ধরনের এখানে আপনার ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। তো আমি এই জয়নুল আবদিন ফারুক ভাইয়ের কাছে আমার যে প্রশ্নটা, আপনি যেটা বললেন যে এই যে আপনাদের দলের প্রধান জনাব তারেক রহমান সাহেবও কিন্তু এই যে নানান ধরনের ষড়যন্ত্রের কথা বলছেন। তো এই নির্বাচন নিয়ে যদি এই ধরনের ষড়যন্ত্র বা নির্বাচন পিছানোর যদি কোনো ষড়যন্ত্র হয়, তাহলে আপনারা এই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য আপনারা কতটুকু সক্ষম আছেন আপনারা? লোটন আকরাম অত্যন্ত বুদ্ধিমান একটা ব্যক্তি, প্রশ্নটা বুদ্ধিমান করছে। তার আগে আমি কি বলতে চাই যে আপনি বলছেন যে আওয়ামী লীগের 20% বা 30% হয়ে গেছে। আর এই 16 বছর দুঃশাসনের পরে যেভাবে হাসিনা পালিয়ে গেছেন বা যেভাবে হাসিনার বিদায় হয়েছেন, এখনই কি বাংলাদেশে আওয়ামী লীগের 20% 30% থাকার কথা? আমার তো মনে হয় না। অনেক নিরীহ আওয়ামী লীগের আছে, তারা আওয়ামী লীগের উপর থেকে তার নাম, তার সমর্থন উঠিয়ে নিয়েছে। জরিপ, এই জরিপে আপনি যেটা বলেছেন, সরকার যে থাকে সে সরকারি জরিপ ওয়ালারা ওদের পক্ষে চলে যায়। আমি এটাতে একটু দ্বিমত পোষণ করি। এই সরকার তো কোনো দলীয় সরকার না। এই সরকার আমলে যারা জরিপ করেছে, সত্য কথাটা বলার চেষ্টা করেছে। কে গ্রহণ করবে, কে গ্রহণ করবে না, সেটা বিষয় না। কিন্তু আমার কাছে আপনি যে প্রশ্ন করেছেন, যারা আজকে বিভিন্ন দাবিতে
বিভিন্ন পিয়ার বা গণভোট ইত্যাদি নিয়ে রাস্তায় বা সড়কে নামছেন বা কর্মসূচি পালন করছেন, তারা যদি এইভাবে চলতে থাকে আমাদের করে নাকি? দেখেন, আমাদের সংগ্রামী মহাসচিব এবং আমাদের নেতা তারেক রহমান 5 আগস্টের পর বারবার একই কথাই বলেছে, ঐক্য ধরে রাখতে হবে। সে ঐক্য 12ই ফেব্রুয়ারি যদি নির্বাচনের তারিখ হয়, সে পর্যন্ত অর্থাৎ নির্বাচন পর্যন্ত ঐক্য ফাটল ধরানো যাবে না, ঐক্য রাখতে হবে। এই ঐক্য মানে যারা আমরা হাসিনা বিরোধী আন্দোলনে রাস্তায় ছিলাম বা বিভিন্ন দাবি দেওয়া নেওয়া তখনকার সরকারের বিরুদ্ধে লড়াই করেছি, জেল খেটেছি, আন্দোলন করেছি, সেই কারণে আমরা বলতে চাই যে সেই কালের সে হাসিনা বিরোধী আন্দোলনের পর যে অবস্থা এখন বাংলাদেশে ইন্টেরিয়ার গভর্নমেন্ট করতে চাচ্ছে একটা নির্বাচন, সেই নির্বাচনে কেউ যদি নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য বা নিজেদের ব্যক্তিগত না রাজনৈতিক কৌশলও হতে পারে বলে আমি মনে করি। তাই আমাদের নেতা বলেছে যে আমরা জনতার ঐক্য ধরে রাখবো, সে ঐক্য নির্বাচন পর্যন্ত, দেখা যাক কি হয়। তখন নিশ্চয় আমাদের দল এই নিয়ে কথা বলবে, এই নিয়ে আমাদের কর্মসূচি দেওয়া হবে। আমরা আমার ছোট্ট অভিজ্ঞতার আলোকে এটাই বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণতন্ত্রে বিশ্বাসী, নির্বাচনমুখী একটি রাজনৈতিক দল। সে কারণে আমরা কে কি বললো, কে রাস্তা অবরোধ করে কোন দাবি নিয়ে আসবে, সেটা আমাদের এখন আর বিবেচ্য বিষয় না। কারণ এখন আওয়ামী লীগের শেখ হাসিনা নাই, এরশাদের সময় এরশাদ নাই, সে কারণে এখন আছেন ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস। আমরা আইন শৃঙ্খলা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সবকিছুর পক্ষে ওনাকে সমর্থন করি, যাতে উনি শান্তিপূর্ণভাবে একটি নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করতে পারেন। তাই এই নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। আমাদের মাথা ব্যথা হলো আমরা যারা আন্দোলন সংগ্রামে ছিলাম, আমরা এই সরকারের কাছে নির্বাচনের দাবি করেছি। এই সরকার একটা নির্বাচনের শিডিউল দিয়েছে এবং নির্বাচন কমিশন অচিরেই নির্বাচনের তফসিল ঘোষণা করবেন। সে নিয়ে আমরা বাংলাদেশে একটা উৎসব মুখর রাজনীতি পরিবেশ সৃষ্টি হলে সেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আমি বিশ্বাস করি। জি, জনাব জয়নুল আবদিন ফারুক, আপনি আমাদের সাথেই থাকুন। আমাদের একটা বিরতিতে যেতে হবে। দর্শক, ৭১ জার্নালে একটা বিরতির সময় হলো। ফিরে এসে প্রধান সমন্বয়কারী গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশের শাহ ইফতেখার তারিক আমাদের সাথে যুক্ত হবেন। দর্শক, আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হবেন প্রধান সমন্বয়কারী গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি এবং শাহ ইফতেখার তারিক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশ। এবং স্টুডিওতে আমাদের সাথে আছেন লোটন একরাম, সম্পাদক ডিবিসি নিউজের। দর্শক, শাহ ইফতেখার তারিক আমাদের সাথে যুক্ত আছেন, আমরা তার কাছে যেতে চাই এই মুহূর্তে। জনাব শাহ ইফতেখার তারিক, আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আজকে আমরা আসলে কথা বলছি জনগণের নির্বাচনী ভাবনা নিয়ে, একটা জরিপ হয়েছে সেটা নিয়ে, এবং সেখানে আসলে বেশ কিছু বিষয় উঠে এসেছে। আমাদের সাথে এর মুহূর্তে জোনায়েদ সাকিও যুক্ত হয়েছে, আপনার কাছেও আমরা আসব। আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে পিআর পদ্ধতি নিয়ে ধারণা নেই 56%, অর্থাৎ 56% মানুষের এই ধরনের একটা জরিপ উঠে এসেছে। আজকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব এই জরিপে ছিলেন। তিনি বলেছেন যে পিআর পদ্ধতিতে নির্বাচন হবে নাকি বর্তমান পদ্ধতিতে নির্বাচন হবে, সেটা আসলে রাজনৈতিক দলগুলোই সিদ্ধান্ত নেবে। তো যেখানে আসলে 56% মানুষের ধারণাই নেই পিআর পদ্ধতি কি, তাহলে আসলে কিসের ভিত্তিতে এই ভোটটা হলে ভালো হয়, বা কি ভেবে তারা আসলে নির্বাচনে ভোট দিতে যাবেন, আপনি কি মনে করেন? ধন্যবাদ আপনাকে। যারা আলোচনায় যুক্ত রয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। সেই সঙ্গে দর্শক যারা দেখছেন তাদেরকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। চমৎকার কথা বলেছেন যে 56% মানুষের মানে ধারণা নেই যে পিআর কি জিনিস। তাহলে এর আগে যে জরিপগুলো হয়েছে সেই জরিপগুলো কিসের ভিত্তিতে হয়েছে সেই প্রশ্নটা নিশ্চয়ই মনে জাগে। যেমন আজ থেকে প্রায় মাসখানেক আগে একটি জরিপ আমরা দেখেছি, সেখানে আমরা লক্ষ্য করলাম সমস্ত গণমাধ্যমে প্রকাশিত হলো যে 71% মানুষ পিআর চায়। তারপর আজ থেকে 10 দিন আগে সম্ভবত আরেকটি জরিপ প্রকাশিত হলো, যেখানে বলা হয়েছে যে 83% মানুষ পিআর চায়, এবং সেটা আরো ডিটেইল ছিল যে কারা আগে সংস্কার চায়, কারা পরে সংস্কার চায়, কারা সংস্কার এবং নির্বাচন একসাথে চায়। তো সেই জরিপের যে 83%, 71%, সেটা হঠাৎ করে 56% তারা পিআর কি জানেই না। এই বিষয়টা আমার কাছে একটু প্রশ্নবোধক। আরেকটা বিষয় এখানে উল্লেখ করার বিষয় যে পিআর মানুষ জানে না কিভাবে। মানুষ তো আসলে মার্কাই ভোট দেয়, বা মানুষ যেমন
খালেদা জিয়া যেমন বিভিন্ন জায়গায় আমাদের বিএনপির নেত্রী, তিনি তো 5টি আসনে ভোট করেছেন, তিনি তো তার এলাকার লোক না, তারপরেও মানুষ ভোট দিয়েছে কেন? যে মার্কায় ভোট দিয়েছে। তারপর বিএনপি বা বড় দলগুলো এমন এমন প্রার্থীকে অনেক সময় মনোনয়ন দেয় যেটা সেই আসনের মানুষ চেনে না, কিন্তু তারপরেও কেন দেয়? আমাদের দেশে একটা প্রবাদ আছে যে কলা গাছ দাঁড় করায় দিলেও মানুষ ভোট দেয়, কারণ হচ্ছে মানুষ মার্কা চেনে। এবং যারা মার্কায় ভোটিত পিয়ার, তো এই বিষয়ে না বোঝার বিষয়টা আমার কাছে অস্পষ্ট। আর প্রেস সচিব যে বিষয়টি বলেছেন যে রাজনৈতিক দলগুলি সিদ্ধান্ত নিবে কোন পদ্ধতিতে নির্বাচন হবে, আমি এর সাথে একমত। নিশ্চয়ই রাজনৈতিক দলগুলোকেই সিদ্ধান্ত নিতে হবে। এখন মনে রাখতে হবে যে আমাদের যে একটা পরিবর্তনের প্রত্যাশা নিয়ে মানুষ গণ আন্দোলন, গণ অভ্যুত্থান করেছে, সেই মানুষের যে চাহিদা, সেই চাহিদা কি আমরা পূরণ করব কি করব না? পিয়ার যদি না হয় তাহলে আগের মতোই দলগুলি কোনো নিয়ন্ত্রণহীনভাবে দেশটাকে শাসন করবে, এবং সেই শাসনের নামে যে শোষণ চলে তা আমরা বিগত 54 বছর দেখেছি। এবং বিগত 54 বছরের প্রতিটা ক্ষেত্রেই দেখা গেছে যে নির্বাচন পরবর্তী সময়ে সরকারের বিরুদ্ধে আন্দোলনটা রাজপথে চলে আসে। আমরা তো এটা চাই না, আমরা চাই যে সংসদ কার্যকর হোক। যদি সংসদ কার্যকর চাই, যদি চাঁদাবাজি বন্ধ করতে চাই, যদি দুর্নীতির মহোৎসব বন্ধ করতে চাই, যদি সরকারকে জবাবদিহিতার মধ্যে রাখতে চাই, তাহলে আমার মনে হয় পিয়ারই এই মুহূর্তে আমাদের জন্য সর্বোত্তম পন্থা। এটা আমরা মনে করছি এবং জনগণ মনে করছে। যদি এই ক্ষেত্রে সংশয় থাকে তাহলে প্রয়োজনে গণভোট হতে পারে, যে গণভোট হোক, যে মানুষ পিয়ার চায় নাকি অন্য কিছু চায়। আমি তো নিশ্চিত যদি গণভোট হয় মানুষ পিয়ারের পক্ষে মত দিবে। আজকে আমি একটি টকশো দেখছিলাম একজন ভদ্রলোকের, হাজার হাজার মানুষ সেখানে কমেন্ট করেছে। জি, আপনার কাছে শাহ ইফতেখার তারিক, আপনার কাছে আবারও আসবো। আমাদের সাথে জোনায়েদ সাকি আছে, একটু তার কাছে জেনে নিব আসলে তিনি কি মনে করেন যে পিয়ার পদ্ধতিতেই নির্বাচন হওয়াটাই ভালো, নাকি আসলে বর্তমান পদ্ধতিতে নির্বাচনের পক্ষে আপনি? ধন্যবাদ সবাইকে, সালাম, শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। দেখুন, পিয়ার তো এখানে একটা কনফিউজিং জায়গা তৈরি হয়েছে। উচ্চকক্ষের মানে ভোটের অনুপাতে প্রতিনিধিত্ব, এইটা ছিল ঐকমত্য কমিশনের প্রশ্ন, এবং সেইখানে অধিকাংশ রাজনৈতিক দল এই বিষয়ে সমর্থন দিয়েছে। আবার একই সাথে এটা বলতে হবে যে আমরা কি আছি? জি জি, আমরা আপনার কথা শুনতে পাচ্ছি। তো একই সাথে জিনিসটা হচ্ছে যে পিয়ার মানে সংখ্যানুপাতিক, অর্থাৎ এটা আসন ভিত্তিক সংখ্যানুপাতিক হবে নাকি ভোট ভিত্তিক হবে উচ্চ কক্ষের ক্ষেত্রে, সেইটা আলোচনা হয়েছে এবং অধিকাংশ দল এটা সমর্থন করেছে। আমরা আমাদের দলের থেকে এটাই প্রস্তাব করেছিলাম যে উচ্চ কক্ষে অন্তত পক্ষে মানে ভোট ভিত্তিক একটা প্রতিনিধিত্ব হবে। অন্যদিকে বিএনপি সহ কয়েকটি দল এই বিষয়ে তাদের নোট অফ ডিসেন্ট দিয়েছে, আবার বেশ কয়েকটি দল আছে পুরো উচ্চ কক্ষ নিয়েই নোট অফ ডিসেন্ট দিয়েছে। কিন্তু নিম্ন কক্ষের পিয়ার, যেটা এখন ইসলামী আন্দোলন কিংবা জামাত ইসলামী সহ কয়েকটি দল তারা দাবি তুলছেন, সেটা কিন্তু ওই কমিশনের এজেন্ডার ভুক্ত নয় আলোচনায়। তো যেটা হচ্ছে যে এইটার একটা দাবি, এই দাবি আপনি উত্থাপন করলে ঐকমত্য কমিশন এটা এজেন্ডাভুক্ত করবে কিনা, এখন সেই সময় আছে কিনা, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। রাজনৈতিক দলগুলো কোনো একটা দাবি তুলছেন, সেই দাবি তো তারা তুলতেই পারেন, সেটা নিয়ে তারা জনমত সৃষ্টি করতে পারেন। কিন্তু এই মুহূর্তে আমরা যখন একটা ঐকমত্য কমিশনের মধ্যে আছি এবং আমাদের এই ঐকমত্য কমিশনের মধ্য দিয়ে যে জাতীয় সনদ সৃষ্টি হচ্ছে, সেখানে অনেকগুলো বিষয় আছে যেখানে পূর্ণ ঐকমত্য আছে, অনেকগুলো বিষয় আছে যেখানে ভিন্ন মত আছে। এই ভিন্ন মত যেসব বিষয় তৈরি হয়েছে তার বাইরেও আবার অনেক দাবি দেওয়া আছে যেগুলো নিয়ে কোনো আলোচনাই হয়নি, ফলে সেগুলো বিভিন্ন দল বিভিন্নভাবে উত্থাপন। জোনায়েদ সাকি, এই বিষয়ে যদি আপনার কাছে একটু আসি, ঐকমত্য কমিশনের কথা আসছে, রাজনৈতিক দলগুলোর কয়েক দফায় আসলে ঐকমত্য কমিশনের সাথে। আমাদের সাথে শাহ ইফতেখার তারিক আছেন, আমরা আবার তার কাছে একটু ফিরে যাই। একটু জানতে চাচ্ছিলাম যে ঐকমত্য কমিশন নিয়ে কথা হচ্ছিল, রাজনৈতিক দলগুলোর কয়েক দফায় ঐকমত্য কমিশনের সাথে বৈঠক হয়েছে এবং বৈঠকে আসলে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিভিন্নভাবে কথা হয়েছে। কতটা ফলপ্রসূ মনে হয়েছে আপনার কাছে এই ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠক? আসলে জাতীয় ঐকমত্য কমিশনে যে আলোচনা চলছে এটা একটা দৃষ্টান্ত আমাদের দেশের জন্য, কিন্তু আমরা কিছু কিছু জায়গায় ঐকমত্য কমিশনের উদ্দেশ্য নিয়ে আমাদের মধ্যে কিছুটা সংশয় সৃষ্টি হচ্ছে। যেমন আমরা প্রথম থেকে দাবি করছিলাম যে
যেহেতু সংস্কারের মূল জায়গা হচ্ছে নির্বাচন, অতএব নির্বাচনের বিষয়ে আপনারা কেন এজেন্ডাভুক্ত করছেন না? আমরা নিম্নকক্ষে পিআর চাচ্ছি এবং বেশ কয়েকটি রাজনৈতিক দল নিম্নকক্ষে পিআর চাচ্ছে, আপনারা এটা এজেন্ডাভুক্ত করছেন না কেন? কিন্তু বারবার দাবি উত্থাপনের পরেও কোনো অদৃশ্য কারণে তারা সেই বিষয়টি এজেন্ডাভুক্ত করেননি। তারপরও আমি বলবো যে সমস্ত বিষয় নিয়ে আমাদের আলোচনা হয়েছে জাতীয় ঐকমত্য কমিশনে, এটা তো অতীতে কখনোই হয়নি। অতএব এই বিষয়ে সাধুবাদ পাওয়ার যোগ্য ঐকমত্য কমিশন। জাতীয় সনদের বিষয়ে আমরা আলোচনা করেছি এবং আমরা একমত হয়েছি, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের যে বড় রাজনৈতিক দল হিসাবে যারা নিজেদেরকে দাবি করছেন এই মুহূর্তে, আমি তাদেরকে বড় রাজনৈতিক দল হিসাবেও স্বীকৃতি দিতে চাই, কিন্তু আমরা এখনো জানি না যে তাদের প্রতি জনসমর্থন কি পরিমাণ আছে। তারপরেও আমরা তারা যেই জায়গাগুলি আসলে মূল সংস্কারের জায়গা, তারা সেই জায়গাগুলিতে নোট অফ ডিসেন্ট দিয়েছেন। তার মানে তারা যদি ক্ষমতায় যান, তারা যদি এককভাবে পূর্বের পদ্ধতিতে নির্বাচিত হন, পূর্ব পদ্ধতিতে নির্বাচন হয় এবং তারা যদি ক্ষমতাসীন হন, তাহলে তারা সেগুলো বাস্তবায়ন করবেন না। এবং তাদের অনেক নেতা নেত্রী অনেক সময় বলছেন যে কিসের আবার সংস্কার, এগুলি সব খুঁড়ে ফেলে দেবেন। তো অতএব আমাদের মধ্যে এক ধরনের শঙ্কা জাগে, এবং শঙ্কা, ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়। আমরাও ভয় পাচ্ছি যে আবারও কি আমরা ফেসিবাদের মধ্যে চলে যাচ্ছি, আবারও কি আমরা স্বৈরতন্ত্র দেখতে যাচ্ছি, আবারও কি আমরা একনায়কতন্ত্র দেখতে যাচ্ছি, আবারও কি রাজপথে আমাদের ছেলেরা রক্ত দিবে, আবারও কি আমার ভাইয়েরা পঙ্গু হবে। আমরা এই শঙ্কা কিছুটা আমাদের মধ্যে কাজ করছে। তবে আমি আশাবাদী যে নিশ্চয়ই সকল রাজনৈতিক দলগুলো তাদের দেশের বাস্তবতা উপলব্ধি করে তারা একীভূত হবে। কেননা আপনার নেপালের কথা আমি স্মরণ করিয়ে দিচ্ছি। নেপালের একজন জেনজির একজন প্রতিনিধি, সে বলেছে যে কেন তারা এই গণ অভ্যুত্থানটি করেছে। তারা দেখেছে যারা ক্ষমতায় যায় তারা মুহূর্তের মধ্যে টাকার কুমিরে পরিণত হয়, তাদের অদৃশ্য জায়গা থেকে তাদের কোটি কোটি টাকা আসে। আমরাও দেখি আমাদের যারা ক্ষমতায় যায় তারা বিনা চ্যালেঞ্জে আমাদের রাষ্ট্রের টাকা, জনগণের টাকা লুট করে তারা কানাডায় বেগমপাড়ায় বাড়ি করেন, বিভিন্ন জায়গায় তারা সম্পদের পাহাড় করেন, তাদের সন্তানদেরকে বিদেশে পাঠিয়ে পড়ালেখা করান। অতএব আমাদের মধ্যে সেই শঙ্কা আছে। আমরা চাই না আবারও সেই স্বৈরতন্ত্রে ফিরে যেতে। আমাদের দেশের সম্পদ লুটকারী কেউ যেন বিনা চ্যালেঞ্জে ক্ষমতায় বসে থাকতে পারে, এটা আমরা চাই না। অতএব আমি আশা করব সকল রাজনৈতিক দলগুলোর শুভবুদ্ধির উদয় হবে, তারা নির্বাচনী ব্যবস্থার সংস্কার করবেন এবং তারা পিআর পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে সকলের প্রতিনিধিত্ব সংসদে প্রতিষ্ঠা করবেন এবং রাজপথকে সকল প্রকার আন্দোলন থেকে দূরে রাখবেন, মানুষের ভোগান্তি থেকে দূরে রাখবেন। সংসদ হবে সকল রাজনীতির কেন্দ্র, এটাই আমার প্রত্যাশা। জনাব লোটন ইকরাম, আপনার যদি কোনো প্রশ্ন থাকে। প্রশ্ন হলো, বাংলাদেশের প্রেক্ষাপটে পিআর পদ্ধতি মানে কতটুকু মানে যৌক্তিক, এটা নিয়ে মানে ইতিমধ্যে আমাদের ব্যাপক মানে তর্ক বিতর্ক হচ্ছে। বিশেষ করে এখানে ওনারা যেটা বলছেন যে এই মানে নিম্নকক্ষে পিআর পদ্ধতি প্রয়োজন, বিশেষ করে ফেসিবাদী মানে শাসন যাতে আবার পুনরাবৃত্তি না হয়। কিন্তু আবার পাল্টা অন্যরা যেটা বলছেন যে পিআর পদ্ধতির কারণে পৃথিবীর অনেক দেশে মানে ঘন ঘন সরকার পরিবর্তনের ঘটনা ঘটেছে। তো এখন সব মিলে পিআর পদ্ধতি বাস্তবায়নের মানে যৌক্তিকতা নিয়ে আমার মনে হয় খুব এই অল্প সময়ের মধ্যে যদি সম্ভব, উভয় পক্ষে বিপক্ষে যে দলগুলো আছে সব পক্ষের বক্তব্য, যৌক্তিকতা এবং পৃথিবীর অন্যান্য যেসব দেশে এই পিআর পদ্ধতি বিশেষ করে উচ্চকক্ষ নিম্নকক্ষ দুইটা কক্ষেই যেসব দেশে আছে সেসব দেশের প্রেক্ষাপট এবং বাংলাদেশের প্রেক্ষাপট এগুলো যদি সম্ভব হয়, আমি ঐকমত্য কমিশনে খুব দ্রুত সময়ের মধ্যে এটা সমাধান যদি সম্ভব হয় তাহলে সমাধান করা উচিত। আর তা না হলে আপনি কি মনে করেন এই সময়ের মধ্যে কি এই সমস্যা এই আপনার এই অল্প দিনের মধ্যে এই সমস্যার সমাধান করা সম্ভব হবে? আমি ধন্যবাদ জানাচ্ছি বিজ্ঞ সাংবাদিক জনাব লোটন ইকরামকে। আপনি ঠিকই বলেছেন যে পিআর পদ্ধতির কিছু চ্যালেঞ্জ আছে, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। আপনার শেষের প্রশ্নের উত্তরটা আগে দিচ্ছি। যদি রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা থাকে, এটা মাত্র 2 বা 3 কার্য দিবসের মধ্যে এই সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব এবং পুরো জাতিকে এই বিষয়ে করা সম্ভব মাত্র 10 দিনের মধ্যে।
এবার আসি যে চ্যালেঞ্জগুলোর কথা বলেছেন। আমি এই বিষয়ে পূর্ণাঙ্গ স্টাডি করেছি। বিশ্বের বিভিন্ন যে সমস্ত দেশে পিআর পদ্ধতি আছে তাদের সমস্ত গুলি আমি স্টাডি করেছি। স্টাডি করে আমার যে অভিজ্ঞতা হয়েছে, আমার যে জ্ঞান হয়েছে, সেই জ্ঞান থেকে আমি বলতে পারি তৃতীয় বিশ্বের দেশ হিসাবে, অনুন্নত দেশ হিসাবে বাংলাদেশে পিআর পদ্ধতি প্রতিষ্ঠার কোনো সংকট আমি দেখছি না। আপনি একটি কথা ঠিকই বলেছেন যে সরকার অনেক সময় অস্থিতিশীল হয়, সরকার অনেক সময় পড়ে যায়, এই কথাটি ঠিক। কিন্তু সরকার পড়ে যাওয়া আর রাষ্ট্র পড়ে যাওয়া দুইটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। আমি একটি উদাহরণ প্রায়ই দেই যে একটি বিমানে যদি 4 জন পাইলট থাকে, একজন যদি কোনো কারণে অসুস্থ হয়ে পড়েন, তার পরিবর্তে আরেকজন পাইলট কিন্তু সেই পাইলটের সিটটা দখল করে। পিআর পদ্ধতিতে কোন সরকার যদি পড়ে যায়, রাষ্ট্র কখনো ভ্যাকুয়ামের মধ্যে পড়বে না। ওই সংসদ থেকেই রাজপথে আন্দোলনের প্রয়োজন হবে না, ওই সংসদ থেকে আরেকজন পাইলট গিয়ে সে রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করবে। অতএব এটার সুযোগ আছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে এফপিটিপি পদ্ধতিতে নির্বাচন হয়, কিন্তু সেখানেও কিন্তু এখন আরেকটি দলের সমর্থন নিয়ে বিজেপি ক্ষমতায় আছে। এর আগে অনেকেই ক্ষমতায় ছিল। ইতালিতে সরকার পরিবর্তন হয় কিন্তু রাষ্ট্র স্থিতিশীল হয় না। আমাদের দেশে দীর্ঘদিন তো এফপিটিপি পদ্ধতিতে নির্বাচন হয়েছে, কিন্তু তাতে কি রাষ্ট্র স্থিতিশীল হয়েছে? রাষ্ট্র তো স্থিতিশীল হয় না। সংসদ বর্জন হয়েছে, সংসদ অকার্যকর হয়েছে, রাজপথে হানাহানি মারামারি হয়েছে। আমরা কি সেই হানাহানি মারামারি চাই? আমরা বরং চাই কোন সরকার যদি তার রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হয়, তাহলে যেন সে চ্যালেঞ্জের মুখে পড়ে জনগণকে। এবং আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় এটাই হচ্ছে সর্বজন স্বীকৃত ব্যবস্থা, যে রাষ্ট্রকে যত কম সম্ভব, সরকারকে যত কম সম্ভব ক্ষমতা দেওয়া, এটাই হচ্ছে আধুনিক রাষ্ট্র ব্যবস্থার মূল স্পিরিট। এটা যদি সরকার ক্ষমতা অনেক বেশি হয়ে যায়, তখন জনগণ শোষিত হয়, জনগণ বঞ্চিত হয়। আর সরকার যখন চ্যালেঞ্জের মুখে বেশি থাকে, তখন জনগণ লাভবান হয়, জনগণের স্বার্থ উদ্ধার হয়। আমি আশা করছি বিজ্ঞ সাংবাদিক লোটন ইকরামের কিন্তু 1 বছরের মাথায় যদি একটি সরকার পড়ে যায়, 5 বছরে যদি 5টি সরকার পড়ে যায়, তাহলে তাদের যে নির্বাচনী ম্যানিফেস্টো সেগুলো কিভাবে বাস্তবায়ন করবে? নির্বাচনী ম্যানিফেস্টো তো সকলেরই থাকবে। 1 বছরের মাথাও যদি পড়ে যায়, তাতে রাষ্ট্রের কোনো সমস্যা হবে না। রাষ্ট্র কিন্তু সরকার চালায় না, রাষ্ট্র চালায় প্রতিষ্ঠানগুলো। আমাদের অতীতের সরকারগুলো রাষ্ট্র চালিয়েছে। রাষ্ট্র চালানোর কারণে প্রতিষ্ঠানগুলোকে তারা দলীয়করণ করে অক্ষম করে দিয়েছে, একেবারে ধ্বংস করে দিয়েছে। আর আমাদের যদি প্রতিষ্ঠানগুলি সক্ষম হয়, রাষ্ট্রের নেতৃত্ব দেখা গেল একজনের হাত থেকে আরেকজন গেছে, কিন্তু রাষ্ট্রের মধ্যে তার কোনো প্রভাব পড়বে না। বরং আমার মনে হয় জনগণ আরো বেশি জনগণের ক্ষমতায়ন হবে। আমি আরেকটা বিষয় এখানে উল্লেখ করতে চাই যে 1 বছরের মাথায় সরকার পড়ে যাবে কেন? বিএনপি তো বলছে যে তাদের 90% মানুষ তাদের সমর্থন করতে, তাহলে তো তারা কমপক্ষে 270টা আসনে তারা নির্বাচিত হবে। তাহলে তো আমরা দেখতে পাচ্ছি যে সরকার পড়ে যাওয়ার কোনো কারণ নাই। অতএব আমার মনে হয় আমরা তো যে পদ্ধতিতে বিগত সময়গুলোতে আমরা পার করে এসেছি, বারবার এফপিটিপি পদ্ধতিতেই আমরা পার করে এসেছি। আমরা এবার যেহেতু সুযোগ এসেছে, আমরা এবার দেখি প্রয়োজন হলে এইটা সংস্কার করা তো কোনো কঠিন বিষয় না। আগামী বারই আমরা হয়তো জনগণ সিদ্ধান্ত নিবে যে না, এটা আমাদের দেশের জন্য উপযোগী নয়। কিন্তু আমরা মনে করছি যে এইবার একটা পরিবর্তনের সুযোগ এসেছে, এই পরিবর্তনটা হওয়া উচিত। না হলে যে দেশের মানুষ এখনো খাবারের জন্য কুকুর এবং কাকের সাথে লড়াই করে, সেই দেশের মানুষ আর কত একই পদ্ধতিতে চলবে? যে দেশের সরকারি দলেরা টাকার পাহাড় করে এবং জনগণকে শোষিত বঞ্চিত করে, এই অবস্থা আর কতদিন চলবে? যেখানে সরকারি দলের পেটোয়া বাহিনী বিভিন্ন এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে, এটা আর কতদিন চলবে? এখানে কি চ্যালেঞ্জ জানানোর সময় এখনো আসে নাই? জনগণ আশা করছে যে এবার সকল রাজনৈতিক দলগুলোর শুভবুদ্ধির উদয় হবে, তারা সহনশীলভাবে বৈঠকে বসে এটাকে সমাধান করবে এবং এক্ষেত্রে উদ্যোগ গ্রহণ করতে হবে। জনাব শাহ ইফতেখার তারিক, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের সাথে ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশের জনাব শাহ ইফতেখার তারিক। আমাদের সাথে আছেন ডিবিসির নিউজের সম্পাদক লোটন ইকরাম। আপনার কাছে একটু ছোট করে জানতে চাই, এই জরিপ নিয়ে যেহেতু কথা হচ্ছে, যে এই জরিপেও আজকে উঠে এসেছে 56% মানুষ আইন শৃঙ্খলা যে পরিস্থিতি সেটা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং বেশিরভাগই যারা উপস্থিত ছিলেন সবাই বলেছেন চাঁদাবাজি অনেক বেড়েছে।
তো নির্বাচনের আগে আসলে এই বিষয়গুলোকে নিয়ন্ত্রণে আনা কতটা জরুরি এবং নির্বাচনের প্রভাবটা আসলে কেমন থাকবে? ধন্যবাদ। আমি শুরুতেই যেটা বলেছি যে একটা মানে অনির্বাচিত সরকার থাকার কারণে, বিশেষ করে জুলাই অভ্যুত্থানের পর যে অন্তর্বর্তীকালীন সরকার আসার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি কিন্তু খুব একটা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনীও অনেক জায়গায় সক্রিয় হচ্ছে না। তাদের যে অভ্যুত্থানে পুলিশের ব্যাপক উপর যে আপনার যে তাদের থানা পুড়ে দিয়েছে, অনেক পুলিশ আহত নিহত, তারপর অনেকে পেশিবাদী দোসর বলে চিহ্নিত, অনেক বেশি তারা কালার ছিলেন। সব মিলে পুলিশের মধ্যে, আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে যে আপনার এক পেশে অবস্থান গত 17 বছরে মানে গড়ে উঠেছিল, সেই প্রেক্ষাপটে কিন্তু বর্তমানে অনেক পুলিশ আপনার মানে আগের মতো তারা অ্যাক্টিভ হচ্ছে না। অতএব এই পরিস্থিতিতে মানে দ্রুত নির্বাচন প্রয়োজন। তা নাহলে এই সরকারের পক্ষে বেশি দিন কন্টিনিউ করলে আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রতিদিন আপনার দেখেন, প্রতিদিন মব জাস্টিসের ঘটনা করতেছে, প্রতিদিন ডাকাতি, ছিনতাই, রাহাজানি, এবং কি এই যে আপনার পুলিশ থাকার মানে পরও মানে অনেক জায়গায় যেখানে থাকছে পুলিশ নীরব ভূমিকা পালন করতেছে। সামনে একটা মব জাস্টিস হচ্ছে, পুলিশ নীরব। তো এই যে পুলিশ যে এই মবগুলোর ব্যাপারে তারা কঠোর হচ্ছে না, সরকার বারবার বলার পরে কিন্তু তারা কঠোর অবস্থানে যেতে পারছে না। এবং সবারই একটা বক্তব্য ছিল চাঁদাবাজি অনেক বেড়ে গেছে, চাঁদাবাজি, এবং চাঁদাবাজিটাও তারা নিয়ন্ত্রণ করতে পারছে না। সেক্ষেত্রে যে যারা চাঁদাবাজির সঙ্গে জড়িত তারা মনে হচ্ছে তারা ক্ষমতাবান, অত্যন্ত ক্ষমতাবান, তাদেরকে তাদের বিরুদ্ধে তাদের ব্যবস্থা নিলে তাদের অনেকেরই মানে চাকরির সমস্যা হতে পারে। এইসব কারণে তারাও তাদের এই যে সাদাবাজ বা দখলবাজ বা যে কোনো অপরাধীকে তারা মানে শনাক্ত করে আইনি ব্যাখ্যা বা আইনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তারা ইনিশিয়েটিভ নিচ্ছেন না। তো এক্ষেত্রে নির্বাচিত সরকার আসার পরে সরকারের পক্ষ থেকে যদি কঠোর অবস্থান নেয়, তখন হয়তোবা পুলিশও কঠোর অবস্থান নেবে। তো সবচেয়ে বড় যে জিনিসটা প্রয়োজন, নির্বাচনের কথা বলছেন, নির্বাচনের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হতে পারে কিনা। এই পরিস্থিতি যদি অব্যাহত থাকে মানে তাহলে অবশ্যই অবনতি হবে। সেক্ষেত্রে আপনার এই যে প্রার্থীদের মধ্যে যে দুই প্রার্থীর মানে সমর্থকদের মধ্যে সংঘর্ষ হবে, হানাহানি হতে পারে। তার আগে প্রয়োজন বড় ধরনের একটা অভিযান পরিচালনা করা, যে অবৈধ অস্ত্র প্রত্যেকটা এই ধরনের ইলেকশনের আগে অবৈধ অস্ত্র অভিযানের জন্য সাঁড়াশি অভিযান পরিচালনা করা প্রয়োজন। তো আমি আশা করব সরকার খুব শীঘ্রই অবৈধ যে অস্ত্রগুলো, বিশেষ করে এই যে অনেক অস্ত্র কিন্তু এই যে বিগত বছরগুলোতে মানে সাধারণ মানে মানুষের হাতে পৌঁছে গেছে, বিশেষ করে পুলিশের অনেক অস্ত্র লুট হয়েছে, সেগুলো কিন্তু সাধারণ মানুষের কাছে আছে। এই অস্ত্রগুলো যদি আগামী নির্বাচনের আগে যদি প্রতিপক্ষের বিরুদ্ধে ব্যবহৃত হয়, তাহলে কিন্তু অনেক মানুষ মানে মারা যেতে পারে, খুন খারাপি বেড়ে যাবে। অতএব তার আগে একটা বড় ধরনের অভিযান পরিচালনা করা উচিত। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে এই ধরনের একটা অভিযান হয়তো তারা চালাবে, খুব শীঘ্রই এটা করা প্রয়োজন বলে মনে করি। আমাদের একটা বিরতির সময় হয়েছে, আমরা ফিরে এসে আলোচনায় যাব। দর্শক, আমরা একটু আজকের খবরে একটা শিরোনাম ছিল ডেঙ্গুতে বছরের সর্বোচ্চ মৃত্যু হয়েছে, আজকে 12 জনের মৃত্যু হয়েছে এবং সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে বরিশালে। সে বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে এই মুহূর্তে আছেন ডক্টর আয়েশা আক্তার, তিনি জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। ডক্টর আয়েশা আক্তার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। আজকে যদি বলি যে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর মুশতাক হোসেন বলেছেন যে ডেঙ্গু পরিস্থিতি এখন অনেক বেশি নাজুক হয়ে গেছে এবং ভবিষ্যতে সেটা আরও বেশি খারাপ হতে পারে। আসলে ডেঙ্গু মোকাবেলায় বা কোনো ধরনের নতুন উদ্যোগ কেন দেখা যাচ্ছে না? প্রতি বছরই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, উদ্যোগটা কেন হচ্ছে না? জি, ধন্যবাদ। আসলে ডেঙ্গু তো আসলে একদিনের রোগ না বা এবছরের রোগ না, সেই 2000 সাল থেকে যদি শুরু করি 25টা বছর কিন্তু আমরা ডেঙ্গু নিয়ে যুদ্ধ করছি। এর আগেও কিন্তু 1965 সালে ডেঙ্গু ছিল, তখন ঢাকা ফিভার নামে পরিচিত ছিল। এরপরে 2000 সালে ডেঙ্গু ফিভার নামকরণ করা হয়েছে এবং সেই থেকে শুরু করে এখন পর্যন্ত 25টা বছর কিন্তু ডেঙ্গু নিয়ে আমরা যুদ্ধ করছি। এবং আগে ছিল যে শুরুর দিকে ঢাকা কেন্দ্রিক, মানে ঢাকা শহরগুলোতে কিন্তু ডেঙ্গু রোগীর আক্রান্তের সংখ্যা পাওয়া যেত। এরপরে আপনারা দেখবেন যে 17 সালে বা 18 সালে 19 সালে তো সারা দেশে ছড়িয়ে পড়লো, তখন আর ঢাকা কেন্দ্রিক থাকলো না। এর যদি পরে 2000 সালে 20 সালের পরে কোভিড আক্রান্ত সংখ্যাটা আমাদের বাড়লো, তখন কিছুটা কম ছিল। তারপর 21-22 দিকে 23-এর পরে কিন্তু আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি, মৃত্যু ঝুঁকিটা 23 বছর ইতিহাসে সর্বোচ্চ ছিল। 24 সালে আক্রান্ত মৃত্যু ছিল। এখন 25 সালে এই সময়টা আসলে
থেমে থেমে বৃষ্টিপাত, যখন এই যে বর্ষা মৌসুমে তখন কিন্তু ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা যায়। এই যে ডেঙ্গু যে প্রতি বছরই যে বাড়ছে, এই সময়টা জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত কিন্তু পিক থাকছে, এটা কিন্তু আসলে কারো একা কাজ না, এটা কিন্তু সবারই সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে নিয়ন্ত্রণ করা সম্ভব। কারণ আমরা যারা ডাক্তার আছি তারা চিকিৎসা দিচ্ছি, অন্যান্য সেক্টর যারা আছে মশা প্রতিরোধ কার্যক্রম তারা করছে। এখন যদি জনগণ সম্পৃক্ত হয়ে কাজ না করে, কারণ ডেঙ্গু মশা কিভাবে বিস্তার করছে সেটা কিন্তু সবাই জানে, পানিতে ডেঙ্গু জন্মাচ্ছে, সে 3 দিন রেখে দিলে পানিতে ডেঙ্গুটা ডিম পাচ্ছে, ডেঙ্গু মশাটা। তো সেটা যদি আমরা জনগণ সম্পৃক্ত হয়ে সবাই যার যার জায়গা থেকে ব্যক্তিগত উদ্যোগে যদি কাজ না করে, তাহলে কিন্তু কারো একা পক্ষে বা কোনো কয়েকজন মিলে কিন্তু একসাথে কাজ করা সম্ভব না। প্রত্যেকটা মানুষ একসাথে মিলে আসলে কাজ করার সময়, নতুবা কিন্তু ডেঙ্গু আসলে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকবে, আক্রান্ত যখন বাড়বে মৃত্যু ঝুঁকিটা বেড়ে যাবে। এই জন্য নিয়ন্ত্রণের একটা মাত্র পথ প্রতিরোধই সবচেয়ে আসল পথ, যে আমাকে ব্যক্তি সুরক্ষা করতেই হবে, প্রতিরোধ করতেই হবে। প্রথমে তো আক্রান্ত হয়ে গেলে সুরক্ষার বিষয়গুলো তো আছে, প্রতিরোধের ব্যবস্থা অথবা আমাদের ট্রিটমেন্ট তো আছে, কিন্তু আক্রান্ত হওয়ার আগে যদি আমি ডেঙ্গু প্রতিরোধ করতে পারি, মশা বংশ বিস্তার রোধ করতে পারি, তাহলে সেটাই হবে উত্তম পন্থা। কিন্তু সেটা সবাই জানে, আমরা কিন্তু সবাইকে সতর্ক করছি, আমরা বার্তা দিচ্ছি, স্বাস্থ্য বার্তা যে কীভাবে ডেঙ্গু আক্রান্ত সংখ্যা কমানো যায়, প্রতিরোধের ব্যবস্থাটা কমানো যায়, সেটা আমরা বলে যাচ্ছি, কিন্তু সেটা বলা পর্যন্ত থাকছে, মানুষ সেটা কাজে লাগাচ্ছে না। ঘরে আমরা যে ফুলের টব লাগাচ্ছে অথবা এসির পানি অথবা ফ্রিজের পানি সবটাই কিন্তু জমিয়ে রাখছি। 3 দিন যে কোনো পানি যদি আপনি নর্মাল পানিটা যদি আপনি না ঢেকে রাখেন, গ্লাসের পানি 3 দিন ওখানে থাকলে সেখানে ডেঙ্গু মশা ডিম পাচ্ছে, তাহলে আমার ঘর থেকে কিন্তু ডেঙ্গু মশা তৈরি হচ্ছে, আশপাশটা ক্লিন রাখার জন্য তৈরি হচ্ছে। তারপরে আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং সব জায়গায় যে আমি রাস্তা খোঁড়াখুড়ি হচ্ছে বর্ষা মৌসুমে, তখন কিন্তু গর্ত থেকে পানিটা জমে থাকছে, অথবা যদি আমি ডাব খেয়ে রাখবো সেটা রাস্তায় ফেলে রাখছি অসচেতন ভাবে, সেটাও ডেঙ্গু মশা বংশ বিস্তার করছে। তাহলে যদি আমি এটা ডে 1 থেকে শুরু না করি, তাহলে কিন্তু বর্ষা মৌসুমে এমনি তো ডেঙ্গু প্রাদুর্ভাব বেশি থাকে, তাহলে আমাকে শুরু করতে হবে জানুয়ারি মাসে 1 তারিখ থেকে ডেইলি প্রতিটা দিন আমাদের ডেঙ্গু নিয়ে কাজ করতে হবে, নতুবা আক্রান্ত সংখ্যা বাড়তে থাকলে মৃত্যু ঝুঁকিটাও বাড়বে। জি, ডক্টর আয়েশা আক্তার, যদি একটু জানতে চাই যারা আক্রান্ত হয়েছে বা হচ্ছে তাদের আসলে করণীয় কি সেটা সম্পর্কে যদি একটু বলেন। জি, ধন্যবাদ। হ্যাঁ, এখন হচ্ছে যেহেতু এই সময়টা ডেঙ্গু, যেহেতু বর্ষা মৌসুম, থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে, আক্রান্ত তো বেড়েই যাচ্ছে, এই সময় সবার আগে যে দরকার আমাদের মৃত্যু ঝুঁকিটা কমানো। যখনই, কারণ এখন তো ডেঙ্গু এডিস মশা দিয়ে ডেঙ্গু হচ্ছে, চিকনগুনিয়া তো হচ্ছে, যার ফলে মানুষ তো বুঝতে পারছে না তাকে ডেঙ্গু নাকি চিকনগুনিয়া। চিকনগুনিয়া মৃত্যু ঝুঁকিটা অনেকটা কম, কিন্তু ডেঙ্গুর ক্ষেত্রে বেশি। এবং সাথে তো নর্মাল সিজনাল ফ্লু তো আছে, এই সময় ঠান্ডা গরম মিলে কিন্তু সবাই কাশি হচ্ছে, নিউমোনিয়া, বাচ্চাদের সবকিছু কিন্তু এই সময় হচ্ছে, টাইফয়েডও কিন্তু আছে, যার জন্য যখন একটু শারীরিক সমস্যা মানে দেখা দিবে, হয়তো বা তার জ্বর নেই কিন্তু পেটে ব্যথা আছে অথবা কাশি আছে, যে কোনো সমস্যা দেখা না কেন শুরুতে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কারণ তার কি ডেঙ্গু হয়েছে কিনা বা অন্য কোনো সমস্যা চিকিৎসক কিন্তু বলতে পারবে একমাত্র। এবং ডে 1 থেকে যদি কাজটা শুরু করে, ডে 1 থেকে সে যদি চিকিৎসকের পরামর্শ নেয়, পেশেন্টটা কিন্তু খারাপের দিকে যায় না। একদম পেশেন্ট যখন হাসপাতালে আসে এত দেরি করে ফেলে যে পেশেন্টটা কিন্তু শক সিন্ড্রোমে মারা যাচ্ছে। বাচ্চাদের ক্ষেত্রে এটা বেশি হচ্ছে, বয়স্কদের ক্ষেত্রে বেশি হচ্ছে। এই জন্য শুরুতে চিকিৎসকের পরামর্শ নিতে হবে, কারণ চিকিৎসক তো আপনার পাশেই আছে এবং আপনি ফোন করলে চিকিৎসককে পাচ্ছেন। এবং যদি আপনি শুরুতে চিকিৎসকের পরামর্শ নেন, তাকে কিছু টেস্ট করি, আমরা দেখি যে আসলে ডেঙ্গু আক্রান্তের মানে তার কি এনএসএন পজিটিভ বা সিবিসি কাউন্টটা কেমন আছে। এবং সেক্ষেত্রে ডেঙ্গুর জন্য যে সবাইকে হাসপাতালে থাকতে হবে সেরকম কোনো কথা নেই। তাকে যদি যদি পদার্থ ঠিক মতো খাওয়া হয়, সাথে ফ্লুইড ম্যানেজমেন্টে যেটা আমরা বলি, নিউজিল্যান্ড গাইডলাইনে যে চেষ্টা আসছে সেটা কিন্তু মেনটেন যদি করা হয়, যে খেতে পারছে এবং তার জ্বরটা যদি কমের দিকে থাকে, প্যারাসিটামল খেয়ে অন্য কোনো সুস্থ খাবেই না। যদি এমন হয় যে না, সে বাসা থেকে দেখা যাচ্ছে তার বমি হচ্ছে, পেটে ব্যথা করছে, শ্বাসকষ্ট হচ্ছে, তাহলে কিন্তু হাসপাতালে ভর্তি হতে হবে, আদারওয়াইজ সে কিন্তু বাসায় ভালো থাকতে পারবে। যে জনাব লোটন ইকরাম, আপনার যদি কোনো কিছু জানা থাকে ডেঙ্গু বিষয়ে। যে মানে আজকে যে বরিশালে সবচেয়ে বেশি মানুষ মারা যাওয়ার যে ঘটনাটা ঘটেছে সেটা প্রমাণ করে আপনার আমাদের নানান সীমাবদ্ধ থাকলেও কিন্তু রাজধানী আমাদের বিশেষ করে 2 সিটি কর্পোরেশন কিন্তু ডেঙ্গু মোকাবেলা কিন্তু অনেকগুলো ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে, বিশেষ করে এডিস মশা, কিন্তু ঢাকার বাইরে সেটা মোকাবেলা করার মতো, ডেঙ্গু মশা মারার মতো, বিশেষ করে তারপরে হাসপাতালে ট্রিটমেন্ট, ডেঙ্গু ট্রিটমেন্ট দেওয়ার মতো কিন্তু ঢাকার বাইরে পর্যাপ্ত আমাদের ফ্যাসিলিটি নাই, এটাই মানে প্রমাণ করে। আর সবচেয়ে যে জিনিসটা হচ্ছে দেখা যাচ্ছে বেশিরভাগ রোগী মানে এবছর যে মৃত্যুর সংখ্যাটা মানে বিশ্লেষণ করে দেখা যায় 50% রোগী ভর্তি
মানে 24 ঘন্টার মধ্যেই কিন্তু মারা গিয়েছে। তার মানে তারা শেষ মুহূর্তে হাসপাতালে যায়, যেটা আপা যেটা বললেন যে শেষ মুহূর্তে তারা হাসপাতালে যায়, শুরুতেই যাওয়া উচিত, মানে অসুস্থ হওয়ার পরপরই যাওয়া উচিত। তারা একবারে শেষ মুহূর্তে ঝুঁকিটা বেড়ে যায়, মানে 50% রোগী মানে 32-24 ঘন্টার মধ্যে মারা গেছে। তার মানে তারা একবারে শেষ প্রান্তে এসে মুমূর্ষু অবস্থা হাসপাতালে আসছেন। এই ক্ষেত্রে আমাদের মানে আমাদের বিশেষ করে জনসচেতনতার প্রয়োজন। এখানে আমাদের গণমাধ্যমেরও ভূমিকা রাখতে হবে, আর পাশাপাশি এখন জনপ্রতিনিধিও ঠিক মতো নেই অনেক জায়গায়। বিশেষ করে আগে এক সময় ওয়ার্ড কাউন্সিলর বা চেয়ারম্যান মেম্বার জনপ্রতিনিধি তারাও কিন্তু এই যে জলাশয় পানি মানে ডোবা নালা এইসব জায়গায় তারাও মশা নিধনের কিছু ভূমিকা রাখতেন জনপ্রতিনিধিরা। এখন যেহেতু জনপ্রতিনিধিও নেই, সে জায়গায় মশার বিস্তারটা বেশি হচ্ছে আমার যেটা মানে অ্যানালাইসিস। তো আমার মনে হয় কর্তৃপক্ষ সরকারের জায়গাতে, সরকারের পক্ষ থেকে, বিশেষ স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকেও মানে খুব ব্যাপক তৎপরতা চালানো উচিত। যেহেতু এটাও হঠাৎ করে আজকে 12 জন মারা গেল, খুব দ্রুত এই মানে লাগামটা টেনে ধরার জন্য কিছু ক্র্যাশ প্রোগ্রাম নেওয়া উচিত, যেটা যেভাবে আমরা অতীতে বড় বড় মানে ইয়াগুলো আপনার মোকাবেলা করেছি, সেক্ষেত্রে মানে খুব দ্রুত এটাকে মানে কমিয়ে আনতে হবে। এবং মানে বরিশালে কেন এতজন মারা গেল সেটাও কারণটা অনুসন্ধান করে দেখা উচিত। এখানে কোনো হাসপাতালে কোনো গাফিলতি আছে কিনা, চিকিৎসা কোনো গাফিলতি আছে কিনা, এই কারণগুলো চিহ্নিত করা উচিত। এখানে যেহেতু বলা হয় স্বাস্থ্য মন্ত্রণালয়, আসলে আমাদের মন্ত্রণালয় অধিদপ্তর, সেটা কিন্তু আমরা চিকিৎসা সেবাটা দিচ্ছি, সেটা নিয়ে কিন্তু আমরা কাজ করছি। এবং বোরবন এলাকায় আপনারা জানেন যে সবচেয়ে বেশি শুরুর দিকে আক্রান্তের সংখ্যা ছিল, এখনো কিন্তু আক্রান্তের মৃত্যুটা বেশি। সেখানে অনেকদিন দীর্ঘদিন পানি জমিয়ে রাখার জন্য কিন্তু আমাদের প্রত্যন্ত অঞ্চলে ডেঙ্গুর যে চিকিৎসা ব্যবস্থা কিন্তু খুবই ভালো। আপনারা জানেন যে প্রত্যেকটা ডাক্তারই প্রশিক্ষিত এবং গার্ডিয়ানের যে টেস্ট আসছে সেটা কিন্তু সমস্ত ডাক্তাররা জানে। কিন্তু রোগী যখন দেরি করে আসে অথবা কোন এলাকায় যখন অনেক বেশি হলো আক্রান্তের সংখ্যা থাকে, আক্রান্তের সংখ্যা বেড়ে যায়, ঝুঁকিটা কিন্তু তখন বেড়ে যাচ্ছে। এমন না যে চিকিৎসা অবহেলা হচ্ছে বা ডাক্তাররা চিকিৎসা জানছে, তা না। কিন্তু আমাকে আক্রান্তের সংখ্যা কমিয়ে আনতে গেলে কিন্তু স্বাস্থ্য সেক্টর না, অন্যান্য সেক্টর সবাই মিলে কাজ করতে হবে, কারণ আমরা তো চিকিৎসা দিচ্ছি। কিন্তু সেক্ষেত্রে যদি আমি আক্রান্তের সংখ্যা কমিয়ে না আনি, তাহলে পেশেন্টের ভিড় বাড়লে তখন কিন্তু অটোমেটিক কিন্তু তার দেখা যাচ্ছে চিকিৎসা কিছুটা হলেও তখন একটু দেরি করে হচ্ছে বা দেরি করে সে আসছে, এবং তখন ঝুঁকিটা কিন্তু অনেকটা বেশি থাকে। ডক্টর আয়েশা আক্তার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে ছিলেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর আয়েশা আক্তার, এবং স্টুডিওতে আমাদের সাথে আছেন ডিবিসি নিউজের সম্পাদক লোটন একরাম। ৭১ জানুয়ারি আরও একটা বিরতির সময় হলো, কিছুক্ষণ পর আবার ফিরব। দর্শক, আরও একবার আমন্ত্রণ ৭১ জানুয়ারি। দর্শক, এরই মধ্যে আপনাদেরকে জানিয়েছি কয়েকটি শিরোনামে বলা হচ্ছিল 3টি দেশ কানাডা, অস্ট্রেলিয়া এবং যুক্তরাজ্য ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। দর্শক, এই বিষয়ে কথা বলতে অধ্যাপক মেজবাউল আজম সওদাগর, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক, আমাদের সাথে যুক্ত আছেন। তার কাছে আমরা চলে যাব। জনাব মেজবাউল আজম সওদাগর, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। শুরুতে একটু জানতে চাই, 3টি দেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ফিলিস্তিনিকে, এবং কানাডা তাদের স্টেটমেন্টে বলেছে ফিলিস্তিন এবং ইসরায়েল উভয় রাষ্ট্রের একটি শান্তিপূর্ণ ভবিষ্যৎ গড়ে তোলার প্রতিশ্রুতি পূরণে কাজ করার জন্য তারা প্রস্তাব দিয়েছে। বর্তমানে যে অবস্থা, আসলে এই প্রেক্ষাপটে কি আসলে এটা সম্ভব? আচ্ছা, জি, ধন্যবাদ আপনাকে। প্রথমত এই বিষয়টির একটি তাৎপর্য আছে, সেটি আমি বলতে চাই। তাৎপর্যটাই হচ্ছে যে আপনি জানেন যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে ব্রিটেন কিন্তু এই ইসরায়েল রাষ্ট্রকে প্রতিষ্ঠা করার জন্য সবচেয়ে বড় এবং মুখ্য ভূমিকা পালন করেছিল। সেই ইসরায়েল রাষ্ট্রকে টিকিয়ে রাখার ক্ষেত্রেও এতদিন সব ধরনের সহায়তা দিচ্ছিল ব্রিটেন, এবং সেখান থেকে আজকে প্যালেস্টাইন রাষ্ট্রকে তারা স্বীকৃতি দিল। এটি একটি তাৎপর্যপূর্ণ ঘটনা এই কারণে যে এর মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ অ্যালাই ব্রিটেন, কানাডা এবং অস্ট্রেলিয়া, তাদের একটা পলিসি শিফটিং এখানে হয়েছে। এই পলিসি শিফটিং এর ফলে যে সুবিধাটা পাবে প্যালেস্টাইন, সেটি হচ্ছে ইন্টারন্যাশনাল ফোরামগুলোতে তাদের যে ভয়েস এবং দ্বিরাষ্ট্র ভিত্তিক যে সমাধান, 2 স্টেট সলিউশন যেটাকে আমরা বলি, সেটি পূর্বের চেয়ে এটা অনেকটা মৃত অবস্থায় চলে গিয়েছিল, সেটি কিছুটা শক্তিশালী হবে। এবং আপনি যদি শান্তিপূর্ণ সহাবস্থানের ব্যাপারটা যেটি আপনি বললেন, সেটি হচ্ছে ব্যাপারটা এরকম যে এই দুই দেশের মধ্যে যখন প্যালেস্টাইনের সাথে ডিপ্লোম্যাটিক রিলেশন যখন তৈরি হয়ে যাবে,
এমবাসি স্থাপন হবে এই দেশগুলোতে, বা সেই প্রক্রিয়া শুরু হবে। এবং এই প্রক্রিয়া শুরু হওয়ার মধ্য দিয়ে আমরা যে বিষয়টা দেখব যে ইসরায়েলের যে আচরণ এবং ইসরায়েলের যে সম্প্রসারণবাদী নীতি, তাদের যে আগ্রাসন, সেটাতে ইমিডিয়েট কি প্রভাব পড়ছে সেইটার উপর আসলে নির্ভর করবে যে যে এই বিষয়টার সফলতা। এবং অন্যথায় যদি এর অন্যথা হয়, তাহলে এটি প্যালেস্টাইনের জন্য আবার একটা হতাশার তৈরি হবে। এবং পাশাপাশি এখানে হামাস কোশ্চেনটি রয়েছে, যদিও হামাস এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে, কিন্তু হামাস নিয়ে এই রাষ্ট্রগুলোর প্যালেস্টাইনিদের কাছে এই রাষ্ট্রগুলোর চাওয়া কি হবে, সেটি একটি মুখ্য ভূমিকা পালন করবে যে এই তিনটা রাষ্ট্রের এই যে অবস্থান, এই অবস্থান কতটুকু শান্তিপূর্ণ সহাবস্থানে ভূমিকা রাখবে, সেই বিষয়গুলো অনেকটা পূর্ব শর্ত হিসেবে কাজ করবে। এবং সেটা দেখার জন্য আমাদেরকে আরো কয়েকদিন অপেক্ষা করতে হবে, তখনই সঠিক মন্তব্যটা আমরা আসলে করতে পারবো। এখানে একটা বিষয় যে গাজা ইস্যু নিয়ে যদি বলি, জাতিসংঘের ভূমিকাকে আপনি কি মনে করেন আসলে প্রশ্নবিদ্ধ, কিংবা আসলে জাতিসংঘকে আমরা এত অসহায় দেখছি কেন এই গাজা ইস্যুতে? না, জাতিসংঘকে আপনি এখানে অসহায়ই দেখবেন, কারণ জাতিসংঘের যে স্ট্রাকচার, জাতিসংঘের যে আপনি জানেন যে মুখ্য বড় বড় এরকম ব্যাপারগুলো সম্পূর্ণরূপে নির্ভর করে আপনার নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তের উপরে। তা আপনি জানেন যে নিরাপত্তা পরিষদের যে স্থায়ী সদস্যগুলো রয়েছে, এই স্থায়ী সদস্যগুলোর একটা রাষ্ট্র যদি ভেটো প্রদান করে, তাহলে কিন্তু জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সেই গুরুত্বপূর্ণ প্রস্তাবগুলো কিন্তু পাশ হয় না। তো যার ফলে এই জাতিসংঘের এই যে আনডেমোক্রেটিক যে স্ট্রাকচারটি রয়েছে, এই আনডেমোক্রেটিক স্ট্রাকচার যতদিন থাকবে, ততদিন হচ্ছে বিশ্বের যারা সুপার পাওয়ার রয়েছে তাদের আঙ্গুলি হেলনই মূলত জাতিসংঘ পরিচালিত হবে, অথবা তাদের সিদ্ধান্তের বাইরে জাতিসংঘের জন্য কোনো বড় ধরনের বড় ইস্যুগুলোতে তাদের জন্য সিদ্ধান্ত নেওয়াটা আসলে অনেক কঠিন। তো এটি মূলত জাতিসংঘের যে স্ট্রাকচার, সেটির উপরেই মূলত নির্ভর করছে। এটি যতদিন পরিবর্তন হবে না, ততদিন জাতিসংঘকে আপনি এরকমই অসহায় সবসময় দেখতে পারবেন গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে, বিশেষ করে যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্বার্থ রয়েছে। জনাব লোটন ইকরাম, আপনার যদি কোনো কিছু জানার থাকে আমাদের সাথে অধ্যাপক মিসবাউল আজম সওদাগর আছেন। না, স্বাভাবিকভাবে বিশেষ করে ফিলিস্তিন, যুক্তরাজ্য, কানাডা এবং অস্ট্রেলিয়ার মতো দেশ যেখানে স্বীকৃতি দিল আপনার ফিলিস্তিনকে, সেক্ষেত্রে এটা কিন্তু আপনার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নিশ্চয় একটা শক্ত অবস্থান হচ্ছে ধীরে ধীরে। বিশেষ করে আমরা যতটুকু জানি আপনার জাতিসংঘের সদস্য রাষ্ট্র 193টা দেশের মধ্যে প্রায় 75টি দেশ ইতিমধ্যে সমর্থন দিয়েছে। তো এই ক্ষেত্রে এই যে ধাপে 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 তাদের পক্ষে যে আপনার এই যে স্বীকৃতি দেওয়ার সংখ্যাটা বাড়তেছে, দেশের সংখ্যা প্রভাবশালী দেশগুলো, সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রের উপরও কিন্তু একটা চাপ তৈরি হবে। তো এই বিষয়টা, এই চাপটা যুক্তরাষ্ট্র কি তাদের অবস্থান ধীরে ধীরে কি পরিবর্তনের দিকে যেতে পারে? আপনার একজন বিশ্লেষক হিসেবে কি মনে করেন আপনি? জি, অধ্যাপক মিসবাউল আজম, আপনি কি শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। জি, এই তিনটা দেশ যে আপনার স্বীকৃতি দিল ফিলিস্তিনকে, এর পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের ভূমিকাটা, অবস্থানটা কি কোনো পরিবর্তন বা তাদের কোনো স্টেটমেন্ট আসতে পারে? জি জি, হ্যাঁ, গুরুত্বপূর্ণ একটি বিষয় অবতারণা করেছেন। আসলে আমি বললাম যে এই তিনটা রাষ্ট্র কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ অ্যালাই, এবং যুক্তরাষ্ট্র কিন্তু একটা প্রাথমিক প্রতিক্রিয়া যেটি দেখিয়েছে, তাতে প্রাথমিক প্রতিক্রিয়ায় মনে হচ্ছে যে ওই তিনটা রাষ্ট্রের এই ধরনের সিদ্ধান্তে যুক্তরাষ্ট্র খুব একটা খুশি হয়নি। ইসরায়েলও প্রতিক্রিয়া দেখিয়েছে। তো একজন গুরুত্বপূর্ণ অ্যালাই যদি এই গুরুত্বপূর্ণ অ্যালাইগুলোতে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের যে আন্তর্জাতিক বিশ্বে বৈশ্বিক ব্যাপারগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্রের যে অবস্থান, এই অবস্থানে কিন্তু এই অ্যালাইগুলো সবসময় মার্কিন যুক্তরাষ্ট্রকে বিভিন্নভাবে সাপোর্ট দিয়ে থাকে। তো এই আজকের যে সিদ্ধান্তটা আমরা দেখলাম, এই সিদ্ধান্তের ফলে আমরা দেখছি যে একটা গুরুত্বপূর্ণ পলিসি শিফটিং হয়েছে। তো পলিসি শিফটিং যদি সত্যিকার অর্থে হয়ে থাকে, তাহলে অবশ্যই এটি মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একটি মার্কিন যুক্তরাষ্ট্রের একক আধিপত্যের প্রতি যে একটি চাপ তৈরি হবে, এটি নিশ্চিতভাবেই বলা যায়। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রাথমিক প্রতিক্রিয়া আমরা দেখছি যে মার্কিন যুক্তরাষ্ট্র এই বিষয়টাতে খুশি হয় নাই, বিশেষ করে তার অ্যালাই স্টেটগুলো এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার কারণে।
সুতরাং নিশ্চিতভাবেই এটি একটি চাপ তৈরি করবে মার্কিন যুক্তরাষ্ট্রের উপরে। জি, জনাব মেজবাউল আজম সওদাগর, অনেক ধন্যবাদ আমাদের সাথে আপনাকে যুক্ত হওয়ার জন্য। আমরা যে বিষয় নিয়ে আসলে কথা বলছিলাম, যে ফিলিস্তিনের যে ইস্যুটা নিয়ে, আজকে ফিলিস্তিনের গাজায় হামাসের হাতে যে বন্দিরা আছে তাদেরকে অবিলম্বে মুক্তি দেওয়ার কথা জানিয়েছেন কিয়ার স্টারমার। এই বিষয়ে আপনি কি বলবেন? এবং একই সঙ্গে তিনি ইসরায়েলের প্রতি যে গাজায় যেন ত্রাণ সরবরাহ আবার করা যায় এবং যে বাধাগুলো আছে সেগুলো যেন তুলে নেওয়া হয় সেই বিষয়ে আহ্বান জানিয়েছেন। এখানে আসলে ইসরায়েল কিভাবে সাড়া দিতে পারে বলে মনে করছেন? আসলে ইসরায়েল তো মানে এই পর্যন্ত পৃথিবীর অনেকগুলো রাষ্ট্রপ্রধান দেশ নানানভাবে নানান সময় নানান আহ্বান জানিয়ে আসছে, কিন্তু তারা কোনোটাই কর্ণপাত করেন না, কোনো মানে আহ্বানে তারা সাড়া দেন না। অনেক সময় শিশুদের যে নির্মমভাবে যে হত্যা, নারী শিশুদের, সে ব্যাপারেও যখন জাতিসংঘ সহ পৃথিবীর অনেক প্রভাবশালী রাষ্ট্রপ্রধান বা মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে যে আহ্বানগুলো জানানো হয়, মানে এইসব নৃশংস হত্যাকাণ্ড, তারপরে হাসপাতালের উপর যে আঘাত, কিন্তু তারা খুব একটা এগুলোকে খুব একটা কর্ণপাত করে বলে মনে হয় না। এবারেও তারা খুব একটা সাড়া দিবে কি না জানি না। তো সেক্ষেত্রে তাদের যে প্রধান যে শক্তি যুক্তরাষ্ট্রের আঙ্গুলের ইশারায় অনেক সময় তারা তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে, কখনো নমনীয় হয়, কখনো কৌশল পরিবর্তন করে বলেই মনে হয়। তো এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ভূমিকাটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই ধরনের আহ্বানে সাড়া দিবে কিনা। হ্যাঁ, ট্রাম্প যেমন এই যে 3টি রাষ্ট্র যে স্বীকৃতি জানিয়েছে আসলে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে, সেখানে এরই মধ্যে তিনি তার আপত্তির কথা জানিয়েছেন। আপনারা যেমন বলছিলেন আর কি, যে যুক্তরাষ্ট্র এখানে আসলে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, যে তারা আসলে কি মনে করছে এই বিষয়ে যদি বলেন একটু। এখানে যেটা একটু আগে উনি যেটা বললেন, যুক্তরাষ্ট্রের জন্য এটা আসলে একটা বড় ধরনের প্রেশার, যে যেখানে যুক্তরাজ্য তাদেরই কানাডা, ফিলিস্তিন, অস্ট্রেলিয়ার মতো দেশ যেখানে আপনার স্বীকৃতি দিয়ে ফেলছে, এক্ষেত্রে যুক্তরাষ্ট্র অনেকটা তাদের যাদেরকে নিয়ে সে বলয় তৈরি করে টোটাল ওয়ার্ল্ডে তারা প্রভাব তৈরি করছে, সেক্ষেত্রে তারা কিছুটা দুর্বল, তাদের অবস্থান কিছুটা দুর্বল হয়ে গেল। এবং এই ক্ষেত্রে ফিলিস্তিনের পক্ষে আন্তর্জাতিকভাবে যে সমর্থনটা বাড়তেছে, এটা একটা ফিলিস্তিনবাসীর জন্য একটা পজিটিভ, কিন্তু এটার সুফল পেতে হয়তো সময় লাগতে পারে, সুফল পেতে আরও সময় লাগবে ফিলিস্তিনবাসীর। তো তবে এটা একটু ভালো তাদের জন্য, তাদের অনুকূলে একটা বড় ধরনের একটা আন্তর্জাতিক অঙ্গন থেকে বড় ধরনের একটা সমর্থন তারা পেল। জি, এবং ইউরোপের আরও 2টো দেশ মনে হয় এরই মধ্যে ঘোষণা দিয়েছে, তারাও স্বীকৃতি দিবে ফিলিস্তিনকে আসলে স্বাধীন রাষ্ট্র হিসেবে। আরও ভালো খবর তাদের জন্য, এটা ফিলিস্তিন রাষ্ট্রের জন্য আরও ভালো খবর। খুব শীঘ্রই তাহলে এই প্রেক্ষিতে দেখা যাবে খুব শীঘ্রই আমাদের যে জিও পলিটিক্সে একটা পরিবর্তন আসতে পারে। জি, অনেক ধন্যবাদ আপনাকে লটন একরাম, আপনি দীর্ঘ সময় আমাদের সাথে ছিলেন এবং অনেকগুলো বিষয় নিয়ে আমরা আসলে আজকে আলোচনা করেছি। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, 71 জার্নালের দর্শকদেরকেও ধন্যবাদ। দর্শক, আজ এই পর্যন্তই ছিল 71 জার্নাল। আগামীকাল আবারও 71 জার্নাল দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি।